হ্যালো, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। এখন পর্যন্ত আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারে মোট কয়টা কোর্স রয়েছে। আমাদের ফার্স্ট ইয়ারে মোট ৭ টা কোর্স রয়েছে। আমি যদি তোমাদেরকে আরেকবার একটু দেখাই তাহলে দেখো, এখানে আমাদের ফার্স্ট ইয়ারে যেই ৭ টা কোর্স থাকবে এই ৭ টা কোর্সকে ২ টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মেজর, আরেকটা হচ্ছে নন মেজর। এই মেজর সাবজেক্টগুলোর মধ্যে, এই মেজর কোর্সগুলোর মধ্যে দেখো ৪ টা কোর্স রয়েছে: ইংলিশ রিডিং স্কিলস, ইংলিশ রাইটিং স্কিলস, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং ইন্ট্রোডাকশন টু প্রোজ। আজকের ক্লাসে আমরা ডিটেলসে জানবো ইংলিশ রিডিং স্কিলস নিয়ে। এই কোর্সটায় পরীক্ষায় কিভাবে আসে, কি কি পড়তে হবে, কিভাবে পড়লে পরীক্ষায় ভালো একটা মার্ক করা যাবে, টোটাল জিনিসটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। সো তুমি যদি ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকো তাহলে ইংলিশ রিডিং স্কিলস এই কোর্সটা নিয়ে তোমার আর কোনো কনফিউশন থাকবে না। সো মনোযোগ দিয়ে ক্লাসটি করো। প্রথমেই আমাদের যেই জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই কোর্সটা কি রিলেটেড। দেখো, এর নামের মধ্যেই কিন্তু বলে দেওয়া আছে ইংলিশ রিডিং স্কিলস। তার মানে এই কোর্সটা মূলত রিডিং রিলেটেড। রিডিং রিলেটেড কি? এই কোর্সের মাধ্যমে যেই জিনিসটা যাচাই করা হয় সেটা হচ্ছে আমরা ইংরেজি কোনো একটা লেখা পড়ে বুঝতেছি কিনা। লেখা বলতে কি? লেখা বলতে প্যাসেজ হতে পারে, কবিতা হতে পারে। ইংরেজিতে লেখা কোনো একটা প্যাসেজ, কোনো একটা কবিতা, সেগুলো পড়ে আমরা আসলে কতটুকু বুঝতে পারতেছি, এই জিনিসটা এই কোর্সের মাধ্যমে যাচাই করা হয়। আমরা শুরুতেই এই জিনিসটা একটু দেখি যে ফাইনাল এক্সামের জন্য আমাদের মূলত কি কি পড়তে হবে এবং ফাইনাল এক্সামে আসলে কিভাবে আসবে। দেখো, শুরুতেই বলা আছে দ্য ফাইনাল এক্সামিনেশন অফ দ্য ইংলিশ রিডিং স্কিলস কোর্স উইল কনসিস্ট অফ 2 প্যাসেজেস অ্যান্ড 1 পোয়েম। তার মানে এই কোর্সে যেই কোয়েশ্চেনটা হবে ফাইনাল এক্সামে, সেখানে 2টা প্যাসেজ এবং একটা কবিতা থাকবে। এখন এই 2টা প্যাসেজ ও একটা কবিতা থেকে কি কি ধরনের কোয়েশ্চেন হতে পারে সেই জিনিসটা আমরা একটু জানি। দেখো, ফার্স্ট প্যাসেজ, প্রথম প্যাসেজের মার্ক থাকবে 10। এই প্রথম প্যাসেজ থেকে 13 থেকে 14টা কোয়েশ্চেন থাকবে। তার মধ্যে আমাকে 10টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে, মার্কও হচ্ছে 10। তার মানে প্রতি অ্যান্সারের জন্য আমরা 1 মার্ক করে পাবো। এটা হচ্ছে ফার্স্ট প্যাসেজ। এখন এই যে যেই 13 থেকে 14টা কোয়েশ্চেন হবে, সেই কোয়েশ্চেনগুলো কেমন সেটা আমরা একটু দেখি। প্রথমত কিছু প্রশ্ন হবে শর্ট কোয়েশ্চেন্স। তার মানে যেগুলো ওই প্যাসেজের মধ্যেই উত্তর থাকবে, 1 থেকে 2 লাইনে উত্তর করতে হবে। এরকম প্রশ্ন থাকতে পারে 7 থেকে 8টা, যেগুলোকে শর্ট কোয়েশ্চেন্স বলা হয়। এরপরে কিছু প্রশ্ন থাকবে ভোকাবুলারি রিলেটেড। ভোকাবুলারি রিলেটেড 2 থেকে 3টা কোয়েশ্চেন থাকতে পারে। কেমন কোয়েশ্চেন হয়? দেখো, প্রথমত ওয়ার্ড ফরমেশন এমন প্রশ্ন হতে পারে। ওয়ার্ড ফরমেশন মানে কি? ওয়ার্ড ফরমেশন মানে হচ্ছে, মনে করো কোনো একটা নাউন দেওয়া, বলবে যে এই নাউনটাকে তুমি অ্যাজেক্টিভে রূপান্তর করো এবং তারপরে সেই অ্যাজেক্টিভ দিয়ে একটা সেন্টেন্স মেক করো। বা একটা ভার্ব দিবে, বলবে এই ভার্বকে অ্যাডভার্ব বানাও, এরপরে সেই অ্যাডভার্ব দিয়ে আরেকটা সেন্টেন্স মেক করো। আমরা একটু পরে যখন কোয়েশ্চেন প্যাটার্নটা দেখব তখন পুরো জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপরে ভোকাবুলারি রিলেটেড কোয়েশ্চেন যেটা হতে পারে সেটা হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম। কোনো একটা সিনোনিম দেওয়া থাকবে, বলবে যে এটার অ্যান্টোনিম লেখো এবং অ্যান্টোনিম দিয়ে একটা সেন্টেন্স মেক করো। বা অ্যান্টোনিম দেওয়া থাকবে, সিনোনিম লিখতে বলবে, এমন। এরপরে ইংলিশ ওয়ার্ড মিনিং। কোনো একটা ইংলিশ ওয়ার্ড দেওয়া থাকবে, সেইটার মিনিংটা ইংরেজিতে লিখতে বলা হবে। এই গেল ভোকাবুলারি রিলেটেড কোয়েশ্চেন্স। এরপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই রিলেটেড কিছু কোয়েশ্চেন থাকবে। 3 থেকে 4টা কোয়েশ্চেন থাকবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে কি কি আসতে পারে? প্রথমত আসতে পারে ডিগ্রি চেঞ্জ, এরপরে আসতে পারে অ্যাক্টিভ, প্যাসিভ, এরপরে আসতে পারে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এরপরে আসতে পারে অ্যাফার্মেটিভ, নেগেটিভ। প্রথম প্যাসেজ থেকে এই ধরনের কোয়েশ্চেন্স থাকতে পারে। তাহলে আমরা যে জিনিসটা জানলাম এতক্ষণ সেটা হচ্ছে আমাদের ইংলিশ রিডিং স্কিলসের ফাইনাল এক্সামে 2টা প্যাসেজ থাকবে, একটা কবিতা থাকবে এবং এই 2টা প্যাসেজের মধ্যে প্রথম যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজের 13 থেকে 14টা কোয়েশ্চেন থাকবে। তার মধ্যে আমাকে 10টা কোয়েশ্চেনের উত্তর করতে হবে। এখন এই যে যেই 13 থেকে 14টা কোয়েশ্চেন থাকবে, সেই কোয়েশ্চেনগুলো হতে পারে শর্ট কোয়েশ্চেন, ভোকাবুলারি রিলেটেড অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রিলেটেড। এই গেল ফার্স্ট প্যাসেজ। সেকেন্ড প্যাসেজটা আমরা একটু দেখি, সেকেন্ড প্যাসেজে কেমন প্রশ্ন থাকবে। সেকেন্ড প্যাসেজটা কিন্তু নর্মাল, এত প্যাচের না। সেকেন্ড প্যাসেজ, টোটাল মার্ক 20। সেকেন্ড প্যাসেজের মোট মার্ক হচ্ছে 20। ফ্রম দ্য সেকেন্ড প্যাসেজ 7 or 8 শর্ট কোয়েশ্চেন্স উইল বি গিভেন। সেকেন্ড প্যাসেজ থেকে 7 থেকে 8টা কোয়েশ্চেন দেওয়া থাকবে এবং তার মধ্যে আমাকে 4টা কোয়েশ্চেন্সের উত্তর করতে হবে। প্রতি কোয়েশ্চেনের জন্য আমি মার্ক পাবো 5 মার্ক করে এবং টোটাল মার্কটা হবে 20 মার্ক। কোনো ঝামেলা নাই।
নরমাল 7 থেকে 8টা কোয়েশ্চেন থাকবে এবং সেগুলোর উত্তর কিন্তু এই প্যাসেজের মধ্যেই থাকবে। প্যাসেজ থেকে দেখে, দেখে একটু ব্যাখ্যা করে আমার এই উত্তরগুলো করতে হবে। 4টা কোয়েশ্চেনের উত্তর করতে হবে, 5 মার্ক করে 20 মার্ক। এই গেল সেকেন্ড প্যাসেজ। এরপরে একটা কবিতা থাকবে। কবিতা থেকে টোটাল মার্ক থাকবে 50 এবং এই কবিতা থেকেও 7 থেকে 8টা কোয়েশ্চেন্স থাকবে এবং তার মধ্যে আমাকে 5টা কোয়েশ্চেন্সের উত্তর করতে হবে। এখন এই যে যেই কোয়েশ্চেন্স থাকবে সেই কোয়েশ্চেনগুলো কি, কি হতে পারে দেখো। প্রথমত হতে পারে সেন্ট্রাল থিম, এরপরে হতে পারে সামারি। এই 2টা ওয়ার্ডের সাথে কিন্তু আমরা অলরেডি পরিচিত। সামারি মানে হচ্ছে সারাংশ এবং সেন্ট্রাল থিম মানে হচ্ছে মূল ভাব। মানে যেই কবিতা দেওয়া থাকবে প্রশ্নে বলবে যে এই কবিতার সামারি লেখো, এই কবিতার থিম লেখো। এরপরে যে জিনিসটা প্রশ্ন করতে পারে সেটা হচ্ছে অথর্স পজিশন অ্যান্ড টোন। এই জিনিসটা কিন্তু আমরা জানি না, এটা আমাদের নতুন একটা টপিক। এই টপিকের সাথে আমরা পূর্ব পরিচিত নই। এরপরে প্রশ্ন আসতে পারে ফিগার অফ স্পিচ। এই টপিকটা আমরা অনেকেই চিনি, কারণ আমরা অনেকেই অ্যাডমিশন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম, সেখানে এই টপিকটা ছিল। এরপরে স্ক্যানশন অফ দ্য পোয়েম, কবিতার স্ক্যান করা, এটাও নতুন একটা টপিক। এরপরে জেনেরিক ফর্ম, এরপরে রাইম স্কিম, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। এই সব টপিক কবিতা থেকে প্রশ্ন আসবে। আমরা আবার একটু দেখি, সেন্ট্রাল থিম, সামারি, অথর পজিশন অ্যান্ড টোন, ফিগার অফ স্পিচ, স্ক্যানশন অফ দ্য পোয়েম, জেনেরিক ফর্ম, রাইম স্কিম, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। এই যে যেই টপিকগুলোর নাম বললাম, এই টপিকগুলোর মধ্যে আমরা সেন্ট্রাল থিম, সামারি এই 2টা টপিকের সাথেই মোটামুটি পরিচিত। বাদবাকি যে কয়টা টপিকের নাম শুনলাম এগুলোর সাথে কিন্তু আমরা পরিচিত নই। এগুলো হচ্ছে আমাদের নতুন টপিক, বাট এগুলো কঠিন না, খুবই সহজ। আমাদের পেইড ব্যাচে আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে বুঝিয়ে দিয়েছি। তাহলে এখন পর্যন্ত আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে আমাদের 2টা প্যাসেজ থাকবে। প্রথম প্যাসেজ থেকে মার্ক থাকবে 10, সেকেন্ড প্যাসেজ থেকে মার্ক থাকবে 20, 30 মার্ক। এরপরে কবিতা থেকে মার্ক থাকবে 50, টোটাল 80 মার্ক। ফাইনাল এক্সামের কোয়েশ্চেনটা ঠিক এই প্যাটার্নই হবে। ফাইনাল এক্সাম কিন্তু 80 মার্কের, টেস্ট এক্সামও কিন্তু 80 মার্কের, কিন্তু ইন কোর্স তো 80 মার্কের না, ইন কোর্স হচ্ছে 10 মার্কের। আমাদের মনে রাখতে হবে এই যে যেই প্যাটার্নটা দেখাইলাম এই প্যাটার্নটা হচ্ছে ফাইনাল এবং টেস্ট এক্সামের জন্য। আর ইন কোর্সে কেমন প্রশ্ন আসতে পারে, ইন কোর্সে নর্মাল এই যে যেই কবিতার কথা বললাম, একটা কবিতা দিয়ে হয়তো এরকম 2টা টপিক দিবে, বলবে যে যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও, 10 মার্কের। ইনকোর্সে এমন প্রশ্নই হবে, ইনকোর্সে 2 থেকে 3টা প্রশ্ন হবে। এটা প্যাসেজ থেকেও হতে পারে, কবিতা থেকেও হতে পারে। মাত্র 10 মার্কের একটা এক্সাম। আচ্ছা, এখন আমরা একটা নমুনা প্রশ্ন দেখি ফাইনাল এক্সামে আসলে ঠিক প্রশ্নটা কেমন হতে যাচ্ছে আমাদের, সেটা আমরা একটু দেখি। দেখো, প্রশ্নের শুরুতেই লেখা থাকবে ইংলিশ, তারপরে তোমার সাবজেক্ট কোড। প্রতিটা সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা কোড থাকে, সেটা প্রশ্নেই লেখা থাকে। তারপরে সাবজেক্টের নাম ইংলিশ রিডিং স্কিলস, টাইম থাকবে পরীক্ষার 4 ঘন্টা এবং ফুল মার্ক হবে 80 মার্ক। এরপরেই দেখো প্রথমেই একটা প্যাসেজ, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। সুন্দর একটা প্যাসেজ দেওয়া, তারপরে কিছু প্রশ্ন দেওয়া। দেখো, অ্যান্সার এনি 10 অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, যে কোনো 10টা প্রশ্নের উত্তর দাও। প্রত্যেক প্রশ্নের মার্ক হচ্ছে 1, টোটাল 10 মার্ক। এই যে দেখো কিছু প্রশ্ন করছে এখানে, শর্ট প্রশ্ন, এখানে কিছু শর্ট কোয়েশ্চেন্স রয়েছে যেগুলো আমরা এই প্যাসেজ পড়ে পড়েই উত্তর করতে পারবো। এরপরে দেখো কি প্রশ্ন আছে, চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য চেঞ্জড ওয়ার্ড। ওই যে বলছিলাম ভোকাবুলারি রিলেটেড প্রশ্ন থাকতে পারে, এটা হচ্ছে ভোকাবুলারি রিলেটেড প্রশ্ন। এখানে দেখো একটা ওয়ার্ড দেওয়া রয়েছে এবং ব্যারাকেডে বলে দিছে আমাকে কি করতে হবে, এই ওয়ার্ডকে নাউনে রূপান্তর করতে হবে। শুধু রূপান্তর করলেই কিন্তু কাজ শেষ না। অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য চেঞ্জড ওয়ার্ড, এবং যে ওয়ার্ডটাকে আমরা চেঞ্জ করব এরপরে সেই ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্সও মেক করতে হবে। তারপরে দেখো এই যে একটা ওয়ার্ড, এটাকে বলতেছে অ্যাডভার্ব করতে। এই গেল ভোকাবুলারি রিলেটেড প্রশ্ন। এরপরে দেখো কি বলছে, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড, এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রিলেটেড কোয়েশ্চেন্স। এখানে একটা বাক্য আছে, এই বাক্যকে কি বলছে, রিরাইট দ্য সেন্টেন্স ইন ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ দেওয়া আছে, এটাকে ইনডিরেক্টে লিখতে বলছে। এরপরে মেক ইট প্যাসিভ, এই বাক্যটাকে প্যাসিভে রূপান্তর করতে বলতেছে। মেক ইট কমপ্লেক্স, এই বাক্যটাকে কমপ্লেক্সে রূপান্তর করতে বলতেছে। তো এই হচ্ছে প্রথম প্যাসেজ থেকে প্রশ্ন। ঠিক এইভাবেই প্রথমে একটা প্যাসেজ থাকবে, এরকম এরকম প্রশ্ন থাকবে। আমরা এই পর্যন্ত আমাদের কাছে যেটা যেটা সুবিধা হয় যে কোনো 10টা প্রশ্নের উত্তর আমরা করব। এরপরেই দ্বিতীয় প্যাসেজ, দেখো, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো।
এটা আরও সহজ, এটার মধ্যে কোনো প্যাচ নাই, এখানে ডিরেক্ট কিছু প্রশ্ন থাকবে। অ্যান্সার এনি 5 অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে 7 থেকে 8টা প্রশ্ন থাকবে, যে কোনো 5টা প্রশ্নের উত্তর আমার করতে হবে। এখানে এই উত্তরগুলো আমি এই প্যাসেজের মধ্য থেকেই পাবো। গেল 2টা প্যাসেজ, এরপরে থাকবে একটা কবিতা। রেড দ্য পোয়েম বিলো কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার এনি 5 কোয়েশ্চেন্স। একটা কবিতা পুরোটা প্রশ্নে তুলে দেওয়া থাকবে, তারপরে সেই কবিতা রিলেটেড 6 থেকে 7টা প্রশ্ন থাকবে। সামারাইজ দ্য অ্যাভাব লাইন্স, এখানে এই কবিতার সামারি লিখতে বলছে। এরপরে কমেন্ট অন দ্য অথর্স পজিশন অ্যান্ড টোন ইন দ্য কোটেড লাইন্স, বলছে যে উপরে যেই লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোর অথর পজিশন লেখো। এই যে টার্মগুলো, এই টার্মগুলো শুনে কিন্তু তোমার একটু ঝামেলার মনে হতে পারে, যে অথর পজিশন, তারপরে এখানে আছে যে হাইপারবল, আইডেন্টিফাই দ্য হাইপারবলস, তারপরে আছে রাইম স্কিম, তারপরে এখানে আছে জেনেরিক ফর্ম। এসব টার্ম শুনে তোমার একটু কষ্ট লাগতে পারে, একটু মনে হতে পারে যে সাবজেক্টটা না জানি কত কঠিন। আসলে সাবজেক্টটা খুবই সহজ যদি তুমি সঠিক একটা গাইডলাইন ফলো করে পড়াশোনা করো। তো এই ছিল কোয়েশ্চেন প্যাটার্ন। তাহলে আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে আমাদের ইংলিশ রিডিং স্কিলসে প্রশ্ন যেটা হবে সেখানে 2টা প্যাসেজ থাকবে এবং একটা কবিতা থাকবে। এখন তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, সেটা হচ্ছে ভাইয়া আপনি তো কোয়েশ্চেন প্যাটার্ন দেখাইলেন, ফাইনাল এক্সামে কী কী আসতে পারে এগুলো দেখাইলেন, বাট সিলেবাসটা কি? কবিতা যে আসবে আমরা কোন কোন কবিতা পড়ব, প্যাসেজ যে আসবে আমরা কোন কোন প্যাসেজ পড়ব? এখানেই হচ্ছে ঝামেলা। এই জায়গাতেই অনেকে ভুল করে, বিগত বছরের অনেক স্টুডেন্ট এই জায়গাতেই ভুল করার কারণে এই ইংলিশ রিডিং স্কিলস এই কোর্সটাতে কম মার্ক পেয়েছে। সো আমি চাই আমার সাথে যারা যুক্ত আছে, আমার পেইড ব্যাচে যারা যুক্ত আছে, তারা যেন কোনোভাবেই এই ভুলটা না করে। মেন যেই কথা সেটা হচ্ছে আমাদের মেজর যে 4টা সাবজেক্ট রয়েছে, ইংলিশ রিডিং স্কিলস, ইংলিশ রাইটিং স্কিলস, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং ইন্ট্রোডাকশন টু প্রোজ, এই 4টা কোর্সের মধ্যে 2টা কোর্স, ইংলিশ রিডিং স্কিলস এবং ইংলিশ রাইটিং স্কিলস, এই 2টার কিন্তু নির্দিষ্ট কোনো সিলেবাস হয় না। এই 2টা সাবজেক্টে নির্দিষ্ট কোনো সিলেবাস হয়ই না। তার মানে এই যে কবিতা, যে কোনো কবিতা আসতে পারে, প্যাসেজ যে কোনো প্যাসেজ আসতে পারে। এখন বলতে পারো যে কোনো কবিতা আসতে পারে, দুনিয়াতে তো ইংলিশ কবিতা হাজার হাজার, এখন কি আমি সব কবিতা পড়ব? এটা তো সম্ভব না। এইটা যেহেতু সম্ভব না, এই জন্য ইংলিশ রিডিং স্কিলসে ভালো করার একমাত্র উপায় হচ্ছে আমাদের প্র্যাকটিস করা। আমরা যত বেশি প্র্যাকটিস করব, আমরা এই কোর্সে তত বেশি ভালো করব। এই কোর্সে ভালো করার আসলে শর্টকাট কোনো ওয়েই নাই। যেরকম প্যাসেজ, আমরা যদি 10 থেকে 12টা প্যাসেজ নিজে নিজে ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে এনাফ। 10টা প্যাসেজ বা 15টা প্যাসেজ আমরা যদি নিজেরা প্র্যাকটিস করি, এরপরে এই প্যাসেজগুলো প্র্যাকটিস করতে করতে আমাদের মধ্যে এমন একটা যোগ্যতা চলে আসবে যে নতুন একটা প্যাসেজ যদি আমরা পাই, সেটার অ্যান্সারও আমরা করতে পারবো। সেম কবিতা সেকশনটা আমরা যদি 15 থেকে 18টা কবিতা খুব ভালোভাবে লাইন বাই লাইন নিজে নিজে পড়ি এবং পড়তে পারি, অর্থ করতে পারি, 17 থেকে 18টা কবিতা যখন আমরা এইভাবে লাইন বাই লাইন পড়ব, এরপরে নতুন যেই কবিতা পাবো সেই কবিতা থেকে একটু হলেও আমি লিখতে পারবো। বাট আমার যদি এই জায়গাটাই দুর্বল থাকে, আমি যদি 17 থেকে 18টা কবিতা বা 10-15টা প্যাসেজ যদি আমি না পড়ি, আমি যদি টুকটাক পড়ি, তাহলে কি হবে? তাহলে আমি কিছুই পারবো না, কারণ এটার তো কোনো সিলেবাসই নাই। ইংলিশ রিডিং স্কিলস এই কোর্সে ভালো করার জন্য তোমাকে অবশ্যই ভালো একটা গাইডলাইন ফলো করতে হবে, কারণ তুমি তো নিজে নিজে জানো না কোন টপিকটা আগে পড়তে হবে, কোন কোন টপিক গুরুত্বপূর্ণ, ধাপে ধাপে কিভাবে শেষ করতে হবে, কোনটা আগে কোনটা পরে, এগুলো তো তুমি নিজে নিজে জানো না। সো তুমি যদি ভালো একটা গাইডলাইন ফলো করতে পারো, তাহলে ওভারঅল পুরো অনার্স জার্নিটা তোমার সহজ হয়ে যাবে। যেই কাজটা তুমি চাইলে আমাদের সাথে করতে পারো, আমাদের পেইড ব্যাচে তুমি চাইলে ভর্তি হতে পারো। আমরা আমাদের পেইড ব্যাচে প্রত্যেকটা টপিক ধরে ধরে শেষ করব এবং কবিতার প্রত্যেকটা লাইন বাই লাইন ব্যাখ্যা করে আমরা বুঝাবো। সো তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো। আমাদের কোর্স ফি 1800 টাকা। সো ভর্তি হতে আমাদেরকে ইনবক্স করতে পারো। আশা করি ইংলিশ রিডিং স্কিলস এই কোর্সটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।